আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা যা যা জানবো প্রথমে সেটা জেনে নিই। আর তাহলে আমাদের আজকের পাঠের মূল আলোচনার বিষয়বস্তু হলো হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী। অর্থাৎ আমরা এক্ষেত্রে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী সম্পর্কে আজকে বিস্তারিত জেনে নিব। তো আসি আমরা আজকের ক্লাস থেকে কি কি জেনে নিব। তাহলে শুরুতে আমরা জেনে নিব যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী কিভাবে সৃষ্টি হয়, এরপর বর্ণালীতে বিভিন্ন রেখা সৃষ্টির কারণ কি এবং বর্ণালী সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো শুরুতেই তোমরা দেখে নাও যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী এটা কিভাবে সৃষ্টি হয়। তাহলে দেখো আমাদের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি যে ডেনমার্কের একজন বিজ্ঞানী নিলস বোর তার মডেলের মধ্যে বিভিন্ন কক্ষপথের কথা উল্লেখ করেছিলেন এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এক কক্ষপথ থেকে যখন ইলেকট্রন অন্য কক্ষপথে যায় তখন সেক্ষেত্রে এই শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। এখন হাইড্রোজেন গ্যাসকে যদি আমরা নিম্নচাপে কোনো একটা বিদ্যুৎ ক্ষরণ নলের মধ্যে উচ্চ বিভব পার্থক্যে বিদ্যুৎ প্রবাহ চালনা করি, তখন দেখা যাবে যে এই উচ্চ ভোল্টেজের বিদ্যুতের কারণে হাইড্রোজেন অণুর মধ্যে যে বন্ধন আছে সে বন্ধন ভেঙে যাবে এবং হাইড্রোজেন অণুতে যে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন ছিল সে বন্ধন ভেঙে হাইড্রোজেন পরমাণুতে তারা পরিণত হবে এবং এই হাইড্রোজেন পরমাণুগুলো বিদ্যুৎ স্ফুলিঙ্গ থেকে শক্তি শোষণ করে এগুলো উদ্দীপিত হবে এবং পরবর্তীতে এই ইলেকট্রনটি অর্থাৎ প্রথম শক্তি স্তরে থাকা ইলেকট্রনটি বিভিন্ন পরিমাণে শক্তি শোষণ করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে বিভিন্ন ধরনের উচ্চ শক্তি স্তরগুলোতে প্রবেশ করে এবং উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনের এই অবস্থানটাকে আমরা বলবো অস্থায়ী অবস্থা। সেখানে কিছুক্ষণ থাকার পরে অল্প সময়ের মধ্যে আবার ইলেকট্রনগুলো বিভিন্ন নিম্ন শক্তি স্তরে নেমে আসে এবং এই নিম্ন শক্তি স্তরে নেমে আসার সময় তারা উচ্চ শক্তি স্তরে প্রবেশের সময় যে পরিমাণ শক্তি শোষণ করে নিচে শক্তি স্তরে ফিরে আসার সময় সেই শক্তিটা তারা বিকিরণ করে। এখন প্রশ্ন হচ্ছে যে তারা যে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে সেখানে কিছু শক্তি খরচ হচ্ছে, প্লাস ওই উচ্চ শক্তি স্তরে তারা কিছুক্ষণ অবস্থান নিচ্ছে, সেখান থেকে আবার ফিরে আসার সময় দেখা যায় তারা হুবহু একই পরিমাণ শক্তি বিকিরণ করতেও পারে বা নাও করতে পারে। অর্থাৎ যদি কোনো ইলেকট্রন অতি অল্প সময়ের মধ্যেই আবার নিম্ন শক্তি স্তরে ফিরে আসে তখন তারা আবার হুবহু একই পরিমাণ শক্তি বিকিরণ করে ঠিক যেখানে থেকে গিয়েছিল তারা সেখানে ফিরে আসতে পারে, অথবা যদি তারা ওখানে বেশি পরিমাণ দীর্ঘক্ষণ ধরে স্থায়ী হয় তখন সেক্ষেত্রে তাদের শক্তি খরচ হয় এবং এই কারণে তারা আর পুনরায় ওই পরিমাণ শক্তি বিকিরণ করে একদম নিচের স্তর অর্থাৎ প্রথম শক্তি স্তরে ফিরে আসতে পারে না, যে কারণে তারা বিভিন্ন পরিমাণে শক্তি বিকিরণ করে বিভিন্ন পরিমাণে নিম্ন শক্তি স্তরে ফিরে আসতে পারে। এখন বিভিন্ন শক্তি স্তরে নেমে আসার সময় তারা যে শক্তি বিকিরণ করবে সে বিকিরিত শক্তিটাকে যদি আমরা বর্ণালী বিকিরণ যন্ত্রের মধ্যে দিয়ে দেখি তখন সেক্ষেত্রে আমরা কিছু বর্ণালী বা রেখা পাবো। এই রেখাগুলোই হচ্ছে মূলত হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী। এখন একটা উদাহরণ আমি এভাবে দিতে পারি, যেমন ধরো তোমার এখন যে পিকনিক, তো পিকনিকের সময় তুমি তোমার বাবা থেকে যদি 1,000 টাকা নিতে পারো পিকনিকের জন্য, তাহলে তুমি কক্সেস বাজার থেকে ঘুরে আসতে পারবে। তুমি যদি 5,000 টাকা নিতে পারো তাহলে সিলেট থেকে ঘুরে আসতে পারবে। আর যদি 20,000 বা 50,000 টাকা নিতে পারো তাহলে তোমরা একদম ইন্ডিয়া থেকে ঘুরে আসতে পারবে। তাহলে কত দূরে যেতে পারবে সেটা নির্ভর করবে কি পরিমাণ শক্তি শোষণ করতে পারছো, অর্থাৎ কি পরিমাণ টাকা তোমার বাবা থেকে নিতে পারছো সেটার উপরে ডিপেন্ড করবে কত দূরে যেতে পারবে। ঠিক আছে, আবার তোমার কাছে ওখানে যে তুমি বেড়াতে গেলে ওখানে থাকলা, কিছু খরচ হলো, খরচ শেষে যদি তোমার কাছে আবার একদম বাসায় ফিরে আসার মতো টাকা থেকে থাকে তাহলে তুমি হুবহু বাসায় ফিরে আসতে পারবে, অথবা যদি বাসায় ফিরে আসার মতো প্রয়োজনীয় টাকা না থাকে তখন তোমাকে অথবা তোমার গন্তব্যের আগে নেমে যেতে হবে। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে একই অবস্থা। তো আমরা জানি বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের নির্দিষ্ট কিছু শক্তি থাকে। যদি কোনো ইলেকট্রন বেশি পরিমাণ শক্তি শোষণ করে তখন তারা লাফ দিয়ে অতি উচ্চ স্তরে যেতে পারে, সেখান থেকে যদি তারা দীর্ঘক্ষণ সেখানে স্থায়ী হয় তখন সেখান থেকে আবার ফিরে আসার সময় তারা শক্তি বিকিরণ করবে। সেই বিকিরিত শক্তিটা যদি তাদের আবার প্রথম শক্তি স্তরে ফিরে আসার মতো হয় তখন তারা প্রথম শক্তি স্তরে ফিরে আসতে পারবে, আর যদি না হয় তখন তারা বিভিন্ন ধরনের নিম্ন শক্তি স্তরে নেমে আসতে পারবে এবং বিভিন্ন শক্তি স্তরে নেমে আসার সময় তারা যে বিকিরণটা করবে সেই বিকিরণটার কারণেই মূলত বর্ণালী সৃষ্টি হয়। এখন তোমরা এক্ষেত্রে একটা ছবি দেখতে পাচ্ছ,
তাহলে এখন দেখো আমরা হাইড্রোজেনের যে উদ্দীপিত ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি সেটা বিভিন্ন ধরনের উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসছে এবং নেমে আসার কারণে বিভিন্ন ধরনের বর্ণালী সৃষ্টি হয়। তাহলে এই যে বর্ণালীগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো প্রথম বিজ্ঞানী লাইম্যান পরীক্ষার সাহায্যে প্রমাণ করেছেন এবং লাইম্যানের পরবর্তীতে ধীরে ধীরে অন্যান্য বিজ্ঞানীরা যখন এই বর্ণালী নিয়ে গবেষণা শুরু করেছেন তখন তারা ধীরে ধীরে সফল হয়েছেন এবং লাইম্যানের পরে সফল হয়েছিলেন বামার, এরপর প্যাস্টেন, এরপরে ব্র্যাকেট, এরপরে ফুন্ড এবং সর্বশেষ হামফ্রেস। ঠিক আছে, তাহলে তারা বিভিন্নভাবে পরীক্ষা করে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন। এখন আসা যাক আমরা প্রথম সিরিজটা, তাহলে প্রথম সিরিজটার দিকে যদি তোমরা একটু তাকাও, লাইম্যান সিরিজ, তো লাইম্যান সিরিজের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ইলেকট্রন, উদ্দীপিত ইলেকট্রন, এক্ষেত্রে সর্বোচ্চ শক্তি স্তর দেওয়া আছে n=7, যদিও আমাদের সর্বোচ্চ শক্তি স্তর ইনফিনিটি পর্যন্ত হতে পারে। ঠিক আছে, কিন্তু যেহেতু আমাদের পর্যায় 7টা, সেজন্য এখানে শক্তি স্তর 7টা দেওয়া আছে। এটা মনে রাখবে যে শক্তি এখানে n=7 দেওয়া মানে সর্বোচ্চ শক্তি স্তর কিন্তু 7 নয়। ঠিক আছে, আমাদের সর্বোচ্চ শক্তি স্তরের সংখ্যা অসীম পর্যন্ত হতে পারে, তবে 7টা পর্যায় এখন পর্যন্ত আবিষ্কার করা হয়েছে বলে আমরা এখানে n= সর্বোচ্চ 7 পর্যন্ত দেখাচ্ছি। তার 7 থেকে 6 থেকে 5 থেকে 4 থেকে 3 থেকে 2 থেকে বিভিন্ন ধরনের এই উচ্চ শক্তি স্তরগুলো থেকে ইলেকট্রন যখন প্রথম শক্তি স্তরে নেমে আসে তখন সে যে বিকিরণটা করে সে বিকিরণটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী লাইম্যান এবং বিকিরণের কারণে যে আলোর সমষ্টি পাওয়া যাচ্ছে সেই আলোর সমষ্টিটা বা বর্ণালী যেটা পাওয়া যাচ্ছে সেই বর্ণালীটাকে বলা হচ্ছে লাইম্যান সিরিজ, যেহেতু এটা বিজ্ঞানী লাইম্যান আবিষ্কার করেছেন। ঠিক আছে, তার লাইম্যান সিরিজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিম্ন শক্তি স্তর হচ্ছে 1 নম্বর শক্তি স্তর এবং উচ্চ শক্তি স্তর হচ্ছে 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি। আবার এরপর আছে দেখো বামার, তো বামারের বেলা দেখো ইলেকট্রনগুলো নেমে আসছে কোথায়, দ্বিতীয় শক্তি স্তরে। তাহলে আমরা বলতে পারি যে বামারের ক্ষেত্রে নিম্ন শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর এবং উচ্চ শক্তি স্তর দেখো তো উচ্চ শক্তি স্তর কি কি হতে পারে, 3, 4, 5, 6, 7 ইত্যাদি। ঠিক আছে, যেমন আমি যদি এটাকে একটু উদাহরণের সাহায্যে এভাবে বলি, যেমন ধরো তুমি যদি নিচ তলায় থাকো, তা গ্রাউন্ড ফ্লোরে থাকো, তাহলে তোমার জন্য উপরতলা, তোমার যদি বাসাটা 7 তলা হয়ে থাকে তা তোমার জন্য 2, 3, 4, 5, 6, 7 সবগুলো হচ্ছে তোমার জন্য উপরের তলা। তাহলে এই উপরের তলাগুলো থেকে তুমি নিচে নেমে আসতে পারো তোমার বাসায়। তোমার বাসা যদি দোতলা হয়ে থাকে তাহলে দোতলায় তুমি নামতে পারবা কোত্থেকে দেখো, 3, 4, 5, 6, 7 এই তলাগুলো থেকে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি 2, 3, 4, 5, 6, 7 এই শক্তি স্তরগুলো থেকে ইলেকট্রন যখন দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসে তখন সেক্ষেত্রে যে আলোর বর্ণালী সৃষ্টি হয় সেটা বিজ্ঞানী বামার আবিষ্কার করেছেন বলে তার অবদানের জন্য এটাকে বামার সিরিজ বলা হয়। আবার দেখো ইলেকট্রনগুলো, উদ্দীপিত ইলেকট্রনগুলো যখন তৃতীয় শক্তি স্তরে নেমে আসে তখন সেক্ষেত্রে যে সিরিজটা দেখা যায় সেটাকে বলা হয় প্যাস্টেন সিরিজ। তাহলে এক্ষেত্রে তার জন্য উচ্চ শক্তি স্তর কি কি হতে পারে, 3 তলায়, যেমন তো তোমার বাসা 3 তলায়, তাহলে তুমি নামতে পারবে 4, 5, 6, 7 এই তলাগুলো থেকে। তাহলে দেখো ইলেকট্রনগুলো যখন 4, 5, 6, 7 এই শক্তি স্তরগুলো থেকে যখন 3 নম্বর শক্তি স্তরে নেমে আসে তখন সেক্ষেত্রে প্যাস্টেন সিরিজ দেখা যায়। তাহলে এরপর দেখো ইলেকট্রনগুলো যখন চতুর্থ শক্তি স্তরে নেমে আসবে তখন সেক্ষেত্রে ব্র্যাকেট সিরিজ দেখা যাবে। একইভাবে ব্র্যাকেট সিরিজের জন্য উচ্চ শক্তি স্তর হচ্ছে 5, 6 এবং 7। ঠিক আছে, আবার দেখো এরপর আছে ফুন্ড সিরিজ, তো ফুন্ড সিরিজের ক্ষেত্রে ইলেকট্রনগুলো নেমে আসে পঞ্চম শক্তি স্তরে এবং সেক্ষেত্রে তার জন্য উচ্চ শক্তি স্তর হতে পারে 6 এবং 7। তার সর্বশেষ আছে হামফ্রেস সিরিজ, হামফ্রেস সিরিজের ইলেকট্রনগুলো নেমে আসে 6 নম্বর শক্তি স্তর এবং সেক্ষেত্রে সে নামতে পারে 7 নম্বর শক্তি স্তর থেকে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা সবগুলোতে মনে রাখবো যে সর্বোচ্চ শক্তি স্তর হচ্ছে আমাদের জন্য ইনফিনিটি, কিন্তু যদি আমরা 7টা পর্যায়ে আবিষ্কার করেছি সেজন্য এখানে আমরা সর্বোচ্চ 7 পর্যন্ত ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে এই যে আমরা সিরিজটা পড়লাম এই সিরিজের মাধ্যমে আমরা কিভাবে যে বিকিরিত শক্তি, বিকিরিত যে আলো সে আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করব। তাই এই তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদের একটা সমীকরণ ব্যবহার করতে হবে। এই সমীকরণটাকে বলা হয় রিডবার্গ সমীকরণ। এই সমীকরণটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে নিউ বার ইকুয়ালস টু 1/λ ইকুয়ালস টু RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর জন্য। যদি হাইড্রোজেনের পরিবর্তে অন্য কোনো পরমাণু দেওয়া হয় তখন সেক্ষেত্রে তোমাকে RH এর পরিবর্তে একটা Z স্কোয়ার বসাতে হবে। ঠিক আছে, তো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। আমি প্রথমে চলে আসি আমরা যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী যে বিভিন্ন সিরিজ পাচ্ছি এই বিভিন্ন সিরিজের বর্ণনা
তো আমি একটু আগেই কিন্তু কথাগুলো বলে ফেলেছি। দেখো আমাদের এখানে বর্ণনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন পরমাণুর উচ্চ শক্তি স্তর অর্থাৎ n সমান যখন 2 3 4 5 6 ইনফিনিটি হতে যখন প্রথম শক্তি স্তরের ইলেকট্রনগুলো আসে তখন যে বর্ণালী আমরা পাবো তাকে বলবো লাইম্যান সিরিজ, এবং এই সিরিজের বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্যগুলো হচ্ছে ইউভি রশ্মির অন্তর্ভুক্ত। এর তরঙ্গ দৈর্ঘ্য সীমাটা হচ্ছে 400 ন্যানোমিটারের চেয়ে ছোট। ঠিক আছে, তাহলে 1906 থেকে 1914 সময়কালে লাইম্যান এই সিরিজটা আবিষ্কার করেছেন, এবং সেক্ষেত্রে লাইম্যান সিরিজের ক্ষেত্রে আমরা প্রথম রেখার জন্য তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছি এইভাবে। দেখো 1/λ = RH × 1/n1² - 1/n2²। তাহলে প্রথম রেখাটা আসবে কোত্থেকে? দেখো দ্বিতীয় শক্তি স্তর থেকে। তাহলে আমি যদি ছবিটা আবার দেখাই তাহলে দেখো এখানে লাইম্যান সিরিজের ক্ষেত্রে আমরা লাইন পাচ্ছি মোট কয়টা? দেখো 1 2 3 4 5 6, মোট 6টা লাইন পাচ্ছি। তাহলে প্রথম লাইনটা আসছে দ্বিতীয় শক্তি স্তর থেকে, দ্বিতীয় লাইন তৃতীয় শক্তি স্তর থেকে, এইভাবে আমরা হিসেব করে যাব। ঠিক আছে, যেমন ধরো তোমাকে বলা হলো যে বামার সিরিজের তৃতীয় লাইন, তাহলে বামার সিরিজের তৃতীয় লাইন কোনটা হবে? দেখো তো বামার সিরিজের ক্ষেত্রে 3 থেকে নামলে প্রথম লাইন, 4 থেকে নামলে দ্বিতীয় লাইন, 5 থেকে নামলে তৃতীয় লাইন। তাহলে এইভাবে আমরা লাইনের সাহায্যে n1 এবং n2 এর মান নির্ণয় করতে পারবো, যেখানে n1 হচ্ছে নিম্ন শক্তি স্তর অর্থাৎ ইলেকট্রন যেখানে নেমে আসবে, এবং n2টা হচ্ছে উচ্চ শক্তি স্তর ইলেকট্রন যেখান থেকে নেমে আসবে। তাহলে এখন দেখো RH হচ্ছে একটা ধ্রুবক, এটাকে রিডবার্গ ধ্রুবক বলে, এবং এটার মান আছে, এটার মানটা হচ্ছে 109678 সেন্টিমিটার ইনভার্স। আর তোমরা যদি এটাকে ন্যানোমিটারে লিখতে চাও তাহলে এটাকে লিখতে পারো 1.09678 × 10⁻² ন্যানোমিটার। যেহেতু তোমাকে এখানে তরঙ্গ দৈর্ঘ্যটাকে ন্যানোমিটার এককে প্রকাশ করতে হবে, সেই জন্য আমার মতে এক্ষেত্রে তোমরা যদি এটাকে ন্যানোমিটারে লিখো অর্থাৎ 1.09678 × 10⁻² দিয়ে যদি করো তাহলে তোমাদের জন্য সরাসরি মানটা চলে আসবে। এখন দেখো আমি অঙ্কটা যদি দেখতে যাই তাহলে এখানে n1 মান হচ্ছে কত? লাইম্যানের ক্ষেত্রে 1, এবং n2 এর মান প্রথম রেখার জন্য হচ্ছে n2 এর মান হচ্ছে 2। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়েছি, মানগুলো বসিয়ে 1/λ মান পেয়েছি। 1/λ থেকে যদি আমরা ল্যামডা হিসেব করি, এটাকে ব্যস্তকরণ করব, ব্যস্তকরণ শেষে আমরা পাচ্ছি 121.5 ন্যানোমিটার। তো আমরা জানি 10 থেকে 380 ন্যানোমিটার এই অঞ্চলটা হচ্ছে ইউভি অঞ্চল। যেহেতু এই তরঙ্গ দৈর্ঘ্যটা ইউভি অঞ্চলের মধ্যে পড়ে, সেজন্য আমরা বলবো লাইম্যান সিরিজের ক্ষেত্রে মূলত যে বর্ণালী সৃষ্টি হয় সেটা অতিবেগুনি অঞ্চলের মধ্যে হবে। ঠিক আছে, একইভাবে এই সূত্র দিয়ে আমরা যদি সর্বোচ্চ শক্তি স্তর অর্থাৎ ইনফিনিটি দিয়ে করতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা 10 থেকে 380 ন্যানোমিটারের মধ্যে পাবো। আর যদি আমি এখানে n2 সমান যদি 7 ধরি তখন সেক্ষেত্রে আমি 10 থেকে 380 ন্যানোমিটারের মধ্যেই এই বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যের মান পাবো। ঠিক আছে, তাহলে লাইম্যান সিরিজটা হবে অতিবেগুনি অঞ্চলে। এরপর আসা যাক বামার সিরিজ। তাহলে বামার সিরিজের ক্ষেত্রে দেখো ইলেকট্রনগুলো 3 4 5 6 এই শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসবে, এবং এই সিরিজের বর্ণালীটা দৃশ্যমান অঞ্চলে হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথম রেখার জন্য তরঙ্গ দৈর্ঘ্য পাবো। দেখো এখানে n1 সমান হচ্ছে 2, বামার সিরিজের ক্ষেত্রে n1 এর মান 2, n2 এর মান প্রথম রেখার জন্য হচ্ছে 3। তাহলে এক্ষেত্রে আমরা মানগুলো বসিয়ে তরঙ্গ দৈর্ঘ্যের মান পেয়েছি দেখো 656। তো 656 এটা হচ্ছে মূলত দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, কারণ আমরা জানি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। সেজন্য এটা দৃশ্যমান অঞ্চল, এবং এই আলোটা আমরা দেখতে পাবো অর্থাৎ আমাদের চোখ শুধুমাত্র বামা সিরিজের আলোগুলোই দেখতে পায়। এরপর আসা যাক প্যাস্টেন সিরিজ। একইভাবে দেখো আমি একটু আগে বলে ফেলছিলাম উদ্দীপিত ইলেকট্রনগুলো 4 5 6 7 ইত্যাদি এই অরবিটাল শক্তি স্তরগুলো থেকে তৃতীয় শক্তি স্তরে নেমে আসলে বামার প্যাস্টেন সিরিজ দেখা যাবে। প্যাস্টেন সিরিজের জন্য প্রথম রেখার তরঙ্গ দৈর্ঘ্য একইভাবে নির্ণয় করে দেওয়া আছে। দেখো এক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা পাওয়া গেছে 1875.62 ন্যানোমিটার। তাহলে এটা দেখো 780 ন্যানোমিটারের চেয়ে বেশি বলে আমরা বলবো এই অঞ্চলটা হচ্ছে অবলোহিত অঞ্চল। সেজন্য প্যাস্টেন সিরিজ বা এর পরবর্তী আমরা যে সিরিজগুলো পাবো সেগুলো সবগুলোই হবে অবলোহিত অঞ্চলের মধ্যে, অর্থাৎ আমাদের চোখ এই সিরিজের আলোগুলো দেখতে পাবে না। এরপরে ব্র্যাকেট দেওয়া আছে। দেখো ব্র্যাকেটের ক্ষেত্রে ইলেকট্রন নামবে চতুর্থ শক্তি স্তরে, তার সাথে সেক্ষেত্রে নামতে পারে 5 6 7 ইত্যাদি এই শক্তি স্তরগুলো থেকে। তাহলে একইভাবে তোমরা এগুলো দেখে নিও। ঠিক আছে, তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলো নির্ণয় করে দেওয়া আছে। এখন আসা যাক ইলেকট্রনের শক্তি বিকিরণের ক্ষেত্রে বর্ণালীর সর্বাধিক রেখার সংখ্যা নির্ণয়। তাহলে এটা আমাদের এমসিকিউ দিয়ে দিতে পারে। তাহলে দেখো যখন একটি ইলেকট্রন n2 কক্ষপথ থেকে n1 কক্ষপথে নেমে আসবে তখন সেক্ষেত্রে বর্ণালীর সর্বাধিক রেখার সংখ্যা হচ্ছে n2 - n1 × n2 - n1 + 1 / 2। যেমন ধরো আমাদের বামার লাইম্যান সিরিজের ক্ষেত্রে যদি আমি প্রথম ইয়ার জন্য ধরে দিই যে n2 সমান 2 থেকে যখন ইলেকট্রন n1 সমান 1 এ নেমে আসবে তখন সেক্ষেত্রে বর্ণালীর রেখার সংখ্যা হবে। দেখো তাহলে আমি n2 সমান 2 n1 সমান 1 বসিয়ে এক্ষেত্রে মান পাচ্ছি একটা। তাহলে ইলেকট্রন যখন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে নেমে আসবে তখন সেক্ষেত্রে রেখার সংখ্যা হবে শুধু একটা।
আবার দেখো যখন আমি ইলেকট্রনকে চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তরিত করব, তখন সেক্ষেত্রে বর্ণালীর সর্বাধিক রেখার সংখ্যা, তাহলে এখানে n2 সমান 4 আর n1 সমান 2 বসিয়ে আমরা মান পাচ্ছি 3টা। অর্থাৎ এক্ষেত্রে আমি ইলেকট্রনগুলো যখন 4 থেকে 2তে নামে তখন সেক্ষেত্রে রেখা হতে পারে সর্বাধিক 3টা। কি কি দেখো, একটা হচ্ছে 4 থেকে 3-এ নামতে পারে, আবার 3 থেকে 2-তে নামতে পারে, আবার 4 থেকে সরাসরি 2-তেও নেমে আসতে পারে। তাহলে মোট রেখা হবে 3টা। তাহলে এইভাবে যদি আমি n1 সমান n2 সমান n থেকে n1 সমান 1 ধরি, তখন সেটা আমরা বর্ণালীতে রেখার সংখ্যা পাবো এতটি। তাহলে এখন আমাদের এমসিকিউতে যদি আসে যে কোনো একটা ইলেকট্রন অততম কক্ষপথ থেকে অততম কক্ষপথে নামলো, তখন সেক্ষেত্রে বর্ণালীতে সর্বাধিক কয়টি রেখা সৃষ্টি হবে। তাহলে এইভাবে আমরা এই সূত্র দিয়ে নির্ণয় করতে পারবো। ঠিক আছে। এখন আরেকটা প্রশ্ন, এটা বোর্ড পরীক্ষায় এসছে। দেখো, হাইড্রোজেন পরমাণুতে একটা মাত্র ইলেকট্রন থাকা সত্ত্বেও কেন এর বর্ণালীতে অনেকগুলো রেখা পাওয়া যায়? তাহলে এটার উত্তরটা দেখো, হাইড্রোজেনের পরমাণুতে দেখো মাত্র প্রোটন আছে এবং একটাই ইলেকট্রন আছে। তাহলে স্বাভাবিক অবস্থায় এই ইলেকট্রনটা প্রথম শক্তি স্তরে অবস্থান করে এবং এটা হচ্ছে তার জন্য কি স্বাভাবিক অবস্থা। যদি আমরা হাইড্রোজেন পরমাণুকে যখন হাইড্রোজেন গ্যাসের ভিতর দিয়ে যখন উচ্চ শক্তি বিদ্যুৎ প্রবাহিত করব, তখন এই পরমাণুর ইলেকট্রনগুলো বিভিন্ন পরিমাণে শক্তি শোষণ করতে পারে, বিভিন্ন ধরনের উচ্চ শক্তি চলে যেতে পারে, যেটা আমি প্রথমে ঠিক ব্যাখ্যা করেছিলাম। অর্থাৎ এক একটা পরমাণুর ইলেকট্রন এক এক পরিমাণের শক্তি শোষণ করে এক এক ধরনের উচ্চ শক্তি স্তরে চলে যেতে পারে। যেমন ধরো তোমাদের ক্লাসে তোমাদের সেকশনে মনে করো 30 জন শিক্ষার্থী আছে, তো 30 জন শিক্ষার্থী সবাই পিকনিকে যেতে যাচ্ছে। এখন সবাই পিকনিকে যেতে চাইলে সবাই গার্ডিয়ান থেকে টাকা নেবে, তখন এক একজন এক এক পরিমাণে টাকা হাসিল করতে পারবে। কাজে কে কত দূরে পিকনিকে যেতে পারবে বা সেটা ডিপেন্ড করবে তারা ফ্যামিলি থেকে কি পরিমাণ টাকা কালেক্ট করতে পারবে সেটার উপরেই। ঠিক আছে। আবার কতটুকু ফিরে আসতে পারবে সেটাও ডিপেন্ড করবে তাদের কাছে আর কতটুকু টাকা অবশিষ্ট আছে সেটার উপরে। তাহলে আশা করি তোমরা বুঝেছো। তাহলে বর্ণনাটা এখানে দেওয়া আছে, আমি আগেই বলেছিলাম, তা তোমরা তাও একটু করে দেখে নিও, স্ক্রিনের মধ্যে দেওয়া আছে, বা আগামীকালের ক্লাসে আমি এটার পিকটা তোমাদেরকে দিব। ঠিক আছে। তাহলে এরপর আসি আমরা কিছু গাণিতিক সমস্যায়। তাহলে দেখো, আমাদের বলা হয়েছে যে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তৃতীয় লাইনটা কোথায় আসবে? দেখো, ব্র্যাকেট সিরিজ হবে যখন ইলেকট্রনগুলো চতুর্থ শক্তি স্তরে নেমে আসবে, তখন সেক্ষেত্রে আমরা বলবো ব্র্যাকেট সিরিজের জন্য n1 সমান হচ্ছে 4। আর তৃতীয় লাইন, তো তৃতীয় লাইন হলে দেখো 4 এ নামতে পারে, 4 এর ইলেকট্রন নামতে পারে কোথায়? 5, 6, 7 থেকে। তার তৃতীয় লাইনটা হবে যখন ইলেকট্রন সপ্তম শক্তি স্তর থেকে নেমে আসবে, তখন সেক্ষেত্রে আমরা বলবো যে n2 সমান হবে 7। তার রিডবার্গ ধ্রুবকের মান দেওয়া আছে, তার তরঙ্গ দৈর্ঘ্যের মানটা আমরা এই সূত্র দিয়ে নির্ণয় করতে পারি। তাহলে দেখো, তরঙ্গ দৈর্ঘ্যের মানটা নির্ণয় করেছি, তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করে পাওয়া গেছে 2166 ন্যানোমিটার, যেটা আমাদের অবলোহিত অঞ্চলের মধ্যে পড়ে। তাই আমরা বলবো যে ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এত এবং এটা অবলোহিত অঞ্চলের মধ্যেই হবে। এরপর আরেকটা দেওয়া আছে, দেখো যে হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে অবনমিত হবে, তার মানে আমাদের n2 সমান হচ্ছে 4 এবং n1 সমান হচ্ছে 2। তাহলে এক্ষেত্রে আমাদের বলেছে তরঙ্গ সংখ্যা এবং তরঙ্গ দৈর্ঘ্য কত এবং বিকিরিত রশ্মির বর্ণ কিরূপ। তো তোমরা মনে রাখবা, যখন ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসবে তখন সেক্ষেত্রে তোমাদের বিকিরণের বর্ণ চাইবে, অন্য কোনো ক্ষেত্রে বর্ণ চাইবে না। তো এক্ষেত্রে আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করতে চাই, দেখো এখানে দেওয়া আছে নিউ বার। তো নিউ বার ইকুয়ালস টু হচ্ছে 1/λ। তাহলে আমি এখানে নিউ বারও লিখতে পারি বা 1/λও লিখতে পারি। তাহলে নিউ বার লিখলে দেখো, নিউ বার ইকুয়ালস টু আমি পাচ্ছি এখানে 2.056 × 10⁶ মিটার ইনভার্স। আবার যদি আমি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, যে নিউ বার ইকুয়ালস টু হচ্ছে 1/λ, তাহলে ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে 1/নিউ বার। তাহলে এখানে মান বের করে আমি পেয়েছি 486.38 ন্যানোমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যটা 450 থেকে 500 ন্যানোমিটারের মধ্যে। আমরা বলবো বিকিরিত রশ্মির বর্ণ হবে আসমানি। ঠিক আছে। এরপরে আরেকটা প্রশ্ন, ধরো তোমাদেরকে আমি একটু আগে যেটা বলেছিলাম যে সাধারণত রিডবার্গ সমীকরণের ক্ষেত্রে আমাদেরকে RH এর পরে Z² বসাতে হয়, যেখানে Zটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এখন হাইড্রোজেনের জন্য পারমাণবিক সংখ্যা 1 বলে আমরা সাধারণত Zটা বসাই না, কিন্তু যদি আমাদেরকে অন্য কোনো মৌল দেওয়া হয় তখন সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই Z বসাতে হবে। যেমন ধরো এই ম্যাথের ক্ষেত্রে বলা হয়েছে যে হিলিয়াম আয়ন এই পরমাণুটার পারমাণবিক বর্ণালীর বামার সিরিজের দ্বিতীয় লাইনে শক্তি নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে আমাদের শক্তি নির্ণয়ের জন্য রাশিমান হচ্ছে, দেখো এটা আমি গতকাল পড়েছেন যে ইকুয়ালস টু hc/λ। এখন হিলিয়াম প্লাস পরমাণুর ক্ষেত্রে বামার সিরিজের জন্য আমরা তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণটা পাবো যে 1/λ ইকুয়ালস টু RH × Z² × 1/n1² - 1/n2²। তাহলে আমাদেরকে এখানে দেখো বামার সিরিজ বলেছে, তো বামার সিরিজ বলে আমরা বুঝি যে ইলেকট্রন নামবে দ্বিতীয় শক্তি স্তর, অর্থাৎ n1 সমান 2। তো দ্বিতীয় লাইনটা হবে যখন ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর থেকে নেমে আসবে।
তাহলে দেখো n1 সমান 2, n2 সমান 4, আর এর মান দেওয়া আছে, এইচ এর মানটা আমরা জানি প্লাঙ্কের ধ্রুবক, আর সি এর মানও জানি, তার জেড এর মান যেহেতু এটা হিলিয়াম পরমাণু তাই তার জেড এর মানটা হচ্ছে 2। তাহলে এই মানগুলো বসিয়ে আমরা পাচ্ছি দেখো 1 বাই ল্যামডা ইকুয়ালস টু আর এইচ ইন্টু জেড স্কয়ার ইন্টু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তাহলে এখানে মানগুলো বসিয়ে আমরা 1 বাই ল্যামডার মানটা পাবো। আর এই 1 বাই ল্যামডার মানটা যদি আমরা এই সমীকরণের মধ্যে বসাই, দেখো তো ইকুয়ালস টু এইচ সি ইন্টু 1 বাই ল্যামডা লিখতে পারি এটাকে। এইচ সি ইন্টু 1 বাই ল্যামডা লিখলে সেখানে 1 বাই ল্যামডা মানটা বসাবো এবং এইচ সি এর মান বসিয়ে আমরা এই শক্তির মানটা নির্ণয় করতে পারবো। তা আশা করি এটাও করতে পারবে। এরপরে আমাদের যদি পরীক্ষা এভাবে আসে যে হাইড্রোজেন পরমাণু লাইম্যান সিরিজের দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্যের তরঙ্গদৈর্ঘ্য বৃষ্টি বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য এবং কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য, তো লাইম্যান সিরিজ মানে ইলেকট্রন নামবে 1 নম্বর কক্ষপথে অর্থাৎ n1 সমান 1। তাহলে n2টা কত হবে সেটা হচ্ছে দেখো দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য বলেছে আমাকে। এখন দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য হবে যখন ইলেকট্রন সবচেয়ে কাছ থেকে আসবে, এটা মনে রাখবা। আর ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য হবে যখন ইলেকট্রন সবচেয়ে দূরে শক্তিস্তর থেকে আসবে। ঠিক আছে, যেমন ধরো তোমার সামনে একটা ড্রেন আছে, ড্রেনটার প্রস্থ অতটা বেশি না। তাহলে তোমার ড্রেনটার প্রস্থ যদি বেশি না হয় তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, ড্রেনটাকে গুটি গুটি পায়ে পার হবে নাকি এক লাফে পার হয়ে যাবে? তো তোমার স্বাভাবিক উত্তর হবে কি এক লাফে পার হয়ে যাবে তুমি। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি যে সেক্ষেত্রে তোমার লাফটা অর্থাৎ তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা বড় হবে। তাহলে তোমার যখন সবচেয়ে কাছে শক্তি স্তর থেকে ইলেকট্রন নেমে আসবে তখন সেক্ষেত্রে তার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় হবে। আর যখন সবচেয়ে দূরের শক্তি স্তর থেকে আসবে, যেমন ধরো তোমার সামনে একটা খাল আছে, তুমি তো নিশ্চয়ই খালটা এক লাফে পেরিয়ে যেতে পারবে না, সেক্ষেত্রে তোমাকে গুটি গুটি পায়ে খালটা পাড়িয়ে দিতে হবে, অর্থাৎ তোমার সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মান ছোট হবে অর্থাৎ ক্ষুদ্রতম হবে। তাহলে এটা মনে রাখবে, যখন দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বলবে তখন ইলেকট্রন সবচেয়ে কাছে শক্তিস্তর থেকে আসবে, আর যদি ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বলে তখন সবচেয়ে দূরে শক্তিস্তর থেকে আসবে। তাহলে এক্ষেত্রে দেখো আমরা n1 এর মান পাচ্ছি 1 এবং n2 এর মান পাচ্ছি 2। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসাই তখন সেক্ষেত্রে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মানটা নির্ণয় করতে পারবো। আর তরঙ্গ দৈর্ঘ্যের মান থেকে আমাদের কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হবে। তো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা সূত্রটা পড়েছিলাম সি ইকুয়ালস টু নিউ ল্যামডা, সেখানে আমরা পক্ষান্তর করে পাচ্ছি নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। তাহলে সি এর মানটা বসিয়ে ল্যামডার মান বসিয়ে দিলে আমরা এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা নির্ণয় করতে পারবো। তো সর্বশেষ যে নিয়মটা আমি দেখাবো সেটা হচ্ছে বামার সিরিজের ক্ষেত্রে যখন আমাদেরকে এইচ আলফা এবং এইচ বিটা বলবে তখন সেক্ষেত্রে ওই রেখা দুটি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তাহলে দেখো বামার সিরিজের ক্ষেত্রে এইচ আলফা অর্থাৎ বামার সাহেব যেহেতু দৃশ্যমান অঞ্চলে পেয়েছেন বিকিরণটা সেজন্য উনি অনেক খুশি হয়ে গেছিলেন এবং উনি যে বিকিরণের যে বর্ণগুলো হচ্ছে সেই বর্ণগুলো শনাক্ত করার জন্য যে ইলেকট্রন কোন শক্তিস্তর থেকে আসছে সেটা প্রকাশ করার জন্য এগুলোকে তরঙ্গদৈর্ঘ্যগুলোকে এইচ আলফা এইচ বিটা এভাবে প্রকাশ করেছিলেন। তাহলে দেখো ইলেকট্রন যখন দ্বিতীয় শক্তিস্তর থেকে আসবে তখন যে বর্ণালীটা সৃষ্টি হবে সেটাকে বলা হবে এইচ আলফা, তৃতীয় শক্তিস্তর থেকে আসলে এইচ বিটা, চতুর্থ শক্তিস্তর থেকে আসলে এইচ গামা, পঞ্চম শক্তি স্তর থেকে আসলে এইচ ডেল। এভাবে উনি চারটা নাম দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যদি আমাদের এইচ আলফা এবং এইচ বিটা দেওয়া হয়েছে সেজন্য আমরা বলবো ইলেকট্রন এইচ আলফার ক্ষেত্রে নামবে দ্বিতীয় শক্তি স্তর থেকে, এইচ বিটা এর ক্ষেত্রে নামবে তৃতীয় শক্তি স্তর থেকে। তাহলে আমরা সেক্ষেত্রে n1 এবং n2 এর মান পাচ্ছি, n1 এবং n2 এর মান বসিয়ে সেক্ষেত্রে আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তাহলে আজকের ক্লাসের সামারি হচ্ছে এটা, তোমরা দেখে নিও আমি যেটা আলোচনা করেছি আগেও। তাহলে আজকের ক্লাসে এতটুকুই। তোমাদেরকে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি। তোমরা আশা করি আগামী কালের ক্লাসে অবশ্যই আমাকে রেসপন্স করবে।